আচ্ছা, বাস্তবে খুনি কে বলতে পারেন? সেই যার হাতে বন্দুক বা ছুরি থাকে? নিশ্চয়ই ভাবছেন এ আবার কেমন কথা। অবশ্যই যে খুন করে সেই খুনি, অর্থাৎ ওই যার হাতে বন্দুক বা ছুরি থাকে। কিন্তু না, মাঝে মাঝে যে খুন করে সে নিতান্তই একজন ভিকটিম। কারণ আসল খুনি সেই যার মাথার ভিতর খুন, যার নিপুণ পরিকল্পনায় সব হিসেব গুলিয়ে যাবে। আসল অপরাধী সেই। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, এমন কিন্তু আমাদের আশেপাশে প্রায় রোজই ঘটে, কিন্তু আমরা সেই মাথার ভিতর খুনিদের চিনতে অথবা ধরতে পারি না। কিন্তু না পারলে কি হবে, লোলা পারে। নিশিডাক গল্পের আড্ডায় আজকের বিশেষ নিবেদন সুলেখক পথিক মিত্রের কলমে লোলা সিরিজের প্রথম গল্প, মাথার ভিতর খুন। এখন কেমন আছে প্রলয়? নিজের কালো ফ্রেমের চশমাটা কিছুটা নিচে নামিয়ে প্রশ্ন করল লোলা। প্রাণে বেঁচে গেছে জামাইবাবু। তবে তবে দিদিকে পুলিশ গ্রেফতার করেছিল রাতি। আসলে মিঠাইয়ের ঘটনাটার পর থেকেই দিদি কেমন একটা হয়ে গেছে জানো তো। কিছুদিন আগেও ও শাশুড়িকে গলা টিপে ধরেছিল, প্রলয়দা এসে আটকায়। তারপর তো শ্বশুর শাশুড়ি অন্য বাড়িতে শিফট করে গেল। অথচ দিদি কিন্তু প্রলয়দাকে খুব ভালোবাসে, সকাল থেকে পাগলের মতো করছে। ও নিজেই যে প্রলয়দাকে ছুরি দিয়ে আঘাত করেছিল এটাও কিছুতে বিশ্বাস করতেই চাইছে না। বলছে নাকি ওর কিছু মনে নেই। লোলাদি ওনা খুব কান্নাকাটি করছে। এদিকে প্রলয়দার দিদি উকিল, এমনিতে কোনোদিন দিদিকে সে পছন্দ করে না। আর এখন তো ওরা মার্ডার কেস দিচ্ছে দিদির ওপরে। হয় দিদিকে পাগল প্রমাণ করবে, না হলে খুনি। কি করি বলো তো? আজকে প্রলয়দা যদি বেঁচেও যায়, ওর বিয়েটা মনে হয় না টেকানো যাবে। আর সেটা হলে দিদি কিন্তু সত্যি সত্যি পুরো পাগল হয়ে যাবে। লোলাদি বড় আশা করে জেঠুর কাছে গেছিলাম। জেঠু আমায় বলল তোমার কাছে আসতে। একটু থেমে টিটো জল খেলো গ্লাস থেকে। ও যে মানসিকভাবে চরম বিধ্বস্ত সেটা ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। বাপি বলল আমার কাছে আসতে। কেন? বাপি নিজে? লোলা কথাটা জিজ্ঞেস করতে গিয়েও নিজেই থেমে গেল, কারণ উত্তরটা সে জানে। মানে জেঠুর কথা তো তুমি জানো। তারপর উনি বললেন দিদি তোমার ছোটবেলার বন্ধু। এই কেসে নাকি একজন মহিলার উপস্থিতি বেশি প্রয়োজন, তাই জন্যই জেঠু বলল। আমি মুচকি হাসলাম। আসলে ক্রাইম ব্রাঞ্চের প্রাক্তন গোয়েন্দা প্রধান শিলাদিত্য রায়, মানে লোলার বাবা, অর্থাৎ আমার ডেঞ্জারাস শ্বশুর মশাই এককালে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার চোখের মণি ছিলেন বটেই, কিন্তু বর্তমানে তিনি অতীতের ছায়া মাত্র। একজন ক্ষণজন্মা পুরুষ, ভয়ানক ট্যালেন্টেড, অগাধ পড়াশুনো, ক্ষুরোধার বুদ্ধি আর অতুলনীয় পর্যবেক্ষণ ক্ষমতা থাকা সত্ত্বেও অত্যধিক মদ্যপানের বদভ্যাসের কারণে তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে এবং পরবর্তীকালে ফোর্স থেকেও সাসপেন্ডেড হন। লোলা ক্লাস 8 থেকে তার মায়ের কাছেই মানুষ। লোলার মা মীনাক্ষী রায় একজন স্বাধীন চেতা সিঙ্গল মাদার হিসেবেই মেয়েকে বড় করেন। পেশায় ইতিহাসের শিক্ষিকা হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন উৎকৃষ্ট নাট্যকর্মী। যদিও লোলা তার মায়ের কাছেই মানুষ, কিন্তু মদ্যপানের বদভ্যেসটা ছাড়া বাপের সবকটা গুণই তার মধ্যে বিচক্ষণ আছে। গুণ বললে ভুল হবে, সাথে আবার দোষগুলোও আছে। যেমন লোলা একগুঁয়ে, অলস, আর 5টা মেয়ের মতো সংসারী নয়, বরং কিছুটা উড়নচণ্ডী গোছের। আমার সাথে ওর পরিচয় কলেজে। ওর কম্পিউটার সায়েন্স, আমার ইংরেজি। আলাপ একটা ডিবেট প্রতিযোগিতায়। ওর কাছে সেই হারা শুরু। প্রেম 4 বছর, বিয়ে 3 বছর। আমি একটা সংবাদপত্রে একজন সাংবাদিক, আর লোলার আইটিতে চাকরি। তবে এবার বর্তমানে ফেরা যাক টিটোর কেসে। টিটোর দিদি অর্থাৎ তুলি বা তুলিকা সেন, সে ছিল লোলার স্কুলের বন্ধু।
তুলিদের এককালে ভালো ব্যবসা ছিল, কিন্তু তুলির বাবার মৃত্যুর পর সেই ব্যবসা অনেকটাই ওর কাকারা নিয়ে নেয়, তুলিদের বঞ্চিত করে। একটা মাত্র বাড়ি ওদের সম্বল ছিল। টিটো এই সবে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরিতে ঢুকেছে। তুলি সাহিত্য নিয়ে পড়ে একটা স্কুলে চাকরি নেয়। তবে তুলির ছোট থেকেই একটা সমস্যা ছিল, ও মাঝে মাঝে ঘুমের মধ্যে হাঁটত, থেকে থেকে ঘোরের মধ্যে বিড়বিড় করত, আর পরে সব বেমালুন ভুলে যেত। ওর মা সংকোচে ডাক্তার দেখাতে চাইতেন না, পাছে লোকে ভাবে যে মেয়ে পাগল। কিন্তু লোলার মা এবং লোলাই অনেক বুঝিয়ে সুঝিয়ে ডাক্তার সমরেশ লাহিড়ীর কাছে নিয়ে যায় তুলিকে। ওনার ট্রিটমেন্টে ধীরে ধীরে প্রায় সুস্থ হয়ে ওঠে তুলি। এরপরই কলেজে গিয়ে প্রলয়ের সাথে আলাপ তুলির। প্রায় 2 বছরের প্রেমিক প্রলয় দত্ত, ওর সাথে এবার তুলির বিয়ে হয়। বিয়েটা নিয়ে প্রলয়ের বাড়ির একটু দ্বিমত ছিল, মূলত প্রলয়ের দিদির তরফ থেকে। কিন্তু বিয়ের 1.5 বছরের মাথায় ওদের মেয়ে মিঠাই জন্ম নেয়। এরপরেই যেন প্রলয়ের পরিবার এক অর্থে সব কিছু ভুলে আপন করে নেয় তুলিকে। তারপর সবকিছুই ঠিকঠাক চলছিল, সুখী দাম্পত্য ছিল দুজনের। এর মধ্যে একবার 4 মাসের জন্য প্রলয়কে অস্ট্রেলিয়া যেতে হয়। ওর সিডনিতে থাকাকালীন একটা দুর্ঘটনায় অকস্মাৎ সিঁড়ি থেকে পড়ে গিয়ে 5 মাস বয়সে মিঠাই মারা যায়। মিঠাই পড়ে গিয়েছিল ওর শাশুড়ির হাত থেকে। উনি নিজেও পড়ে গিয়ে কোমর ভাঙেন, কিন্তু এই ধাক্কাটা সহ্য করতে পারে না তুলি। ও রিল্যাপস করে, আবার পুরনো রোগ ফেরত আসে। থেকে থেকে মিঠাইয়ের মৃত্যুর জন্য সে প্রলয় আর তার মাকে দায়ী করতে থাকে। চাকরিটাও ছেড়ে দেয়। প্রাথমিক পর্যায়ে তার প্রতি সহানুভূতি থাকলেও ধীরে ধীরে প্রলয়ের পরিবার তুলিকে পাগল ভাবতে থাকে। ওর প্রতি ক্রমাগত তিক্ততা বাড়তে থাকে। এদিকে ডাক্তার সমরেশ লাহিড়ী ততদিনে মারা গেছেন। একজন নতুন মনোবিদের কাছে দেখাতে শুরু করে তুলি, ডক্টর রাকা চ্যাটার্জি। এর মধ্যেই এই ভয়ানক ঘটনাটি ঘটে গত সপ্তাহে। তাই আজ টিটো লোলার শরণাপন্ন। তুলির কি অবস্থা রে টিটো? আর বলো না লোলাদি, দিদির দিকে তাকানো যাচ্ছে না। প্রলয়দার ঘটনার পর থেকে দিদি নিজেও মনে মনে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে যে ও সত্যি পাগল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। না হলে প্রলয়দাকে আর যাই করুক আঘাত তো করতো না। এদিক ওর বাড়ির লোক বলতে চাইছে যে দিদি নাকি শেয়ানা পাগল, ইচ্ছে করে খুন করতে চেয়েছে প্রলয়দাকে। আরো জানো, দিদি কি সব ভুলভাল বলছে। ও নাকি মিঠাইয়ের কথা শুনতে পায়, সে নাকি বলেছে নাকি ওর মৃত্যুর জন্য নাকি ওর নিজের ঠাম্মি দায়ী। আর সেই থেকে দিদি আস্তে আস্তে বাবা আস্তে, আগে একটু জল খাও দেখি। এটা বলল আমার মা রমা দেবী। হ্যাঁ, আমার সেই যে মা, যে কিনা ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছিল ঝুট ঝামেলা দেখলেই যেন দূর দিয়ে যাই, কোনো রকম ঝামেলায় না জড়াই। সেই কিনা এখন পুত্রবধূ লোলার স্যাঙাত। ভাবা যায় কি নিপুণ হাতে মগজ ধোলাই করে আমার ভালো মানুষ মাকে গোয়েন্দা গল্পের পোকা বানিয়ে দিয়েছে লোলা। কি আর বলবো। তুলি এখন কোথায় রে? পুলিশ হেফাজতে। তবে তবে ওর শারীরিক অবস্থা ভালো না। ওকে তাই জন্য নার্সিংহোমে রাখতে অ্যালাউ করেছে, কিন্তু পুলিশের নজরদারিতে। আচ্ছা, একটা কথা বলতো, আদালতে কবে উঠবে মামলাটা? সপ্তাহ 2 সময় চেয়েছে পুলিশ। তবে তার আগে দিদিকে বেলে বার করতে হবে লোলাদি। আর একবার যদি প্রমাণ হয়ে যায় যে ও পাগল, তাহলে কিন্তু ওর বিয়েটা বাঁচানো যাবে না। সব থেকে বড় কথা, প্রলয়দা সবকিছু জানলেও ওর ফ্যামিলি দিদির এই মানসিক হিস্ট্রিটা জানতো না। কাজেই ওরা এখন তো মরিয়া হয়ে উঠেছে। আর এইরকম একটা অ্যাটাকের পর ওদের তো আর দোষ দেওয়া যায় না, তাই না? যে কি করলো। তুই দুপুরে খেয়ে যাস রে টিটো, আমরা বিকেলে যাচ্ছি তুলিকে দেখতে। মনে মনে কিছু একটা সাজিয়ে নিয়ে বলল লোলা। কোথায় ছুটির দিনে ভেবেছিলাম বিকেলবেলা ওই নেটফ্লিক্স চালিয়ে ল্যাদ খাবো, নতুন কিছু লেখার আইডিয়া ভাববো। তারা শনিবার বিকেলে মা লোলাকে নিয়ে পৌঁছলাম কলকাতার একটা বেসরকারি হাসপাতালে তুলিকে দেখতে। আমি তুলিকে আমাদের বিয়ের সময় দেখেছিলাম। ছিমছাম সুন্দরী, বাঙালি মেয়েদের মতোই মিষ্টি চেহারা, হাসি খুশি, ওই গাবলু গুবলু টাইপের ছিল। কিন্তু এখন যে তুলিকে দেখলাম সে যেন অতীতের ছায়া।
ওজন কমেছে প্রায় 10 কেজির কাছে। শীর্ণকায়, রক্তশূন্য, ফ্যাকাশে চেহারা। মুখের আলোটা যেন কেউ সুইচ টিপে নিভিয়ে দিয়েছে। মুখ জুড়ে ঘর করেছে একরাশ অন্ধকার আর নৈরাশ্য। এই তুলিকে রাস্তাঘাটে দেখলে যেন চিনতেই পারতাম না। ওর ঘরটার বাইরে একজন মহিলা পুলিশকর্মী মোতায়েন করা আছে। তবে ভিতরে ঢুকেই লোলার চোখ মুখ কেমন একটা কুঁচকে গেল। একটা ঝাঁঝালো রুম ফ্রেশনারের গন্ধ। তুলির সাথে কোনো কথা না বলেই এদিকে তাকাতে লাগলো লোলা। লোলাকে বোঝা আমার মতো ছাপোষা বাঙালির কর্ম নয়। আমি তাই এইসব জিনিসে আজকাল আর চমকে উঠি না। নিশ্চয়ই কিছু একটা পেয়েছে ও। হঠাৎ করেই ও মাটিতে বসে বেডের তলায় কি যেন খুঁজতে লাগলো। এবার আমার ভীষণ অপ্রস্তুত লাগলো। না থাকতে পেরে মা বলেই দিল, কি করছিস রে মা? কাঁচা জামা প্যান্টগুলো পরে কেউ এই হাসপাতালে হামাগুড়ি দেয়? মার কথা শুনেই তুলি আমাদের দিকে তাকালো। ওর চাহনি দেখে বুঝলাম চিনতে পেরেছে। ক্লান্ত একটা হাসি ঝিলিক দিয়ে পরমুহূর্তে মিলিয়ে গেল। আবার থমথমে গম্ভীর মুখ। তুলি বলল, মিঠাই আছে না খাটের তলায়? হ্যাঁ, তুই ওকে দেখতে পেলি লোলা? হ্যাঁ, দেখতে পেলি ওকে? আমি আমি না ওকে দেখতে পাই না জানিস, কিন্তু কিন্তু শুনতে পাই। ও আছে, আছে, ও আছে। আমি জানি ও আছে। লোলা এখনো কেমন একটা উসখুস করছে, মাথা চুলকাচ্ছে, মুখ বাংলার পাঁচের মতো করে পায়চারি করছে। একবার উঁকি দিয়ে ঘরের ডাস্টবিনটাও দেখলাম, যদিও ওটা খালি। তারপর যেন এক নিমেষে মুখ ঘুরিয়ে তুলিকে দেখে বলল, মনে আছে তোর একবার নাড়ু চুরি করে খেতে গিয়ে তোর ঠোঁটে কাঠ পিঁমড়ে কামড়েছিল, আর সবাই তোকে বলতো নাকি চুমো খেতে গিয়ে এই দুর্যোগ। প্রিয় পাঠক বন্ধু, এটাই আমার স্ত্রী লোলা। স্থানকাল পাত্রের বিচার করা নিয়ে ও কোনোদিনই সেরকমই একটা বিচলিত নয়। কখন যে কি বলবে কেউ বুঝবে না। আর এমন কথা এখন কে বলে? মা অব্দি মুচকি হেসে লজ্জায় মাথা ঘুরিয়ে ফেলল। হঠাৎ করে যেন তুলির মুখে একটা হাসি ঝলক দিয়ে উঠল। খুনসুটির ভঙ্গিতে হাত তুলে মার দেখালো লোলাকে। কি হচ্ছে কি লোলা? প্রত্যেকটা মাসিমার সামনে এইসব? লোলার যেন কোনো ভ্রুক্ষেপই নেই। সে এবার গিয়ে শটান পর্দাটা টেনে সরিয়ে দিল ঘরের। পশ্চিমের লাল আকাশের এক চিলতে আভা ঢুকেও যেন ঘরটাকে চনমনে করে দিল এক মুহূর্তে। লক্ষ্যেটি পর্দাটা ফেলে দে লোলা। আমার আমার আলো ভালো লাগে না, একদম ভালো লাগে না। খুব মাথা টিপ টিপ করে, শরীর আনচান করে। আরে তুলি ডার্লিং, লেট দেয়ার বি লাইট, বাইবেলেও বলেছে। আর শুন ভাই, অন্ধকারে করার মতো কোনো কাজ তুই এই পরিবেশে তো করতে পারবি বলে মনে হয় না। না, আমার বউটার আর কাণ্ডজ্ঞান হবে না। মার সামনে যা বিলো দ্য বেল্ট খেলছে লোলা, তাতে আমার আর থাকা চলে না। একরাশ বিরক্তি নিয়ে মাকে চা খাওয়ানোর বাহানা করে বেরোতে বাধ্য হলাম। মাও যেন হাঁপ ছেড়ে বাঁচল। মানে আমার মা বেশ মডার্ন, কিন্তু বৌমার এইসব ইয়ার্কি হজম করার মতো এতটাও আধুনিকা নন। বেরিয়ে যাওয়ার সময় লোলার দিকে রাগত দৃষ্টিতে চেয়ে দেখলাম। আমাকে দেখে মুচকি হেসে চোখ মারল লোলা। উফ, সাংঘাতিক মেয়ে মাইরি। মিনিট 20 বাদে লোলা বেরিয়ে এলো। আমার মনের একরাশ কৌতূহলের বুকে জল ঢেলে দিয়ে বলল, হরিশ মামাদের বাড়ি একবার ঘুরে এলে হয় না? ব্যাস, পাগলকে সাঁকো দেখানো। হরিশ মামা মানে হরিশ দত্ত, মায়ের মামাতো দাদা। প্রেসিডেন্সিতে কেমিস্ট্রির প্রফেসর, হুজুগে মানুষ। তাদের বাড়ি যাওয়ার একটা বড় পাওনা হলো রাখি মাইমার হাতের বাম্পার খাওয়া দাওয়া। সব ঠিক ছিল, কিন্তু কি বলল তুলি সেটা না জেনে কি করে মোগলাই খাবো? হুট করে কেনই বা এখন হরিশ মামাদের বাড়িতে যেতে হবে? তবে লোলা যখন বলেছে তাই হবে। আমার খুব রাগ হলেও কিছুই বলতে পারলাম না। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা। বাবার খাবার দাবার মিনুদি করে দিয়েছিল। বাবা খেয়ে শুয়ে পড়েছে। মার আবার অম্বলের ধাত। মাকে জোয়ানের আরক খাইয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘরে এলো লোলা। আমাকে দেখেই সেই মুচকি হাসি, যদিও আমি পাত্তা দেব না মোটেই। বালিশ ঠেলে আমার পাশে এসে বলল, কি গো, শুনবে না কেসটা?
খুব বলতে ইচ্ছে করছিল, না বই গেছে আমার শুনতে, কিন্তু বলতে পারলাম কই, উল্টে হ্যাংলার মতো বললাম, হ্যাঁ হ্যাঁ বলো বলো। আগে একটা সিগারেট দাও প্লিজ। এই একদম না, তুমি জানো না তোমাকে ডাক্তার স্মোক করতে মানা করেছেন? কি ছেলে মানুষই করছো বলো তো। জাস্ট একটা, প্রমিস। বলেই লোলা অদ্ভুত কায়দায় হাতটা খুলে দেখালো। ওর হাতে একটা সিগারেট, কি অদ্ভুত, কোন ফাঁকে আমার পকেট থেকে ঝেড়ে দিয়েছে। আমাদের ব্যালকনিতে একটা দোলনা আছে, লোলার খুব প্রিয় ওটা। আমি বসে আছি মেঝেতে পাতা ওই কৃত্রিম ঘাসের গালিচার উপর, দুজনের হাতেই জ্বলন্ত সিগারেট, হালকা হাওয়া দিচ্ছে। মধ্যরাতের মহানগর এখন যেন একটু সামান্য শান্ত। ধোঁয়ার একটা রিং ছেড়ে লোলা বলল, শ্রায়ালটি দাই নেম ইজ আ ওম্যান। বাবা, হঠাৎ অসময়ে শেক্সপিয়ার? কথাটা যেন লোলা শুনতেই পেল না, বলে চলল, তুলির গল্পটা তুলির ভাষায় শোনো বরং। আমার ছোট থেকে এই সমস্যাটা ছিল। ডাক্তার বলতো পিএসডি বা পোস্ট স্ট্রেস ডিসঅর্ডার। কিছু খারাপ হলে পরেই আমি দুঃস্বপ্ন দেখতাম, ঘুমের মধ্যে হাঁটতাম, ভয় পেতাম। তবে ডাক্তার লাহিড়ির ওষুধে ঠিক হয়ে গেছিলাম, সব ঠিক ছিল জানিস। ওই ওই প্রলয় যখন অস্ট্রেলিয়া গেল, খুব ডিপ্রেশন হলো, রাগ হতো, কান্না পেত। ওর কি না গেলেই চলতো না। আর তারপর মিঠাইয়ের দুর্ঘটনা ঘটল। সেই শখটা যেন আবার সেই ফেলে আসা দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। অ্যাকিউট ডিপ্রেশন, কিচ্ছু ভালো লাগে না, চাকরিটা ছেড়ে দিলাম। সারা দিন কান্না পেত, রাগ হতো। প্রলয় বলল আবার ডাক্তারকে কনসাল্ট করতে। এটা নিয়ে আমার শাশুড়ির একটু আপত্তি ছিল, কিন্তু প্রলয় কিছু শুনল না। ডাক্তার লাহিড়ি তো মারা গেছেন। ও আমায় নিয়ে গেল রাকার কাছে, রাকা চ্যাটার্জি। বিশ্বাস করবি না লোলা, রাতারাতি যেন আমার সমস্ত মন খারাপ দূর করে দিল রাকা। ওর ট্রিটমেন্টে, কাউন্সিলিং আর ওষুধে আমি ধীরে ধীরে চেনা জীবনের ছন্দে ফিরতে লাগলাম। আমার ডাক্তার থেকে রাকা খুব শিগগিরই আমার বন্ধু হয়ে উঠল। আমরা গল্প করতাম, কখনো সিনেমা দেখতে যেতাম। তবে স্বাভাবিক জীবনে ফিরে মনে হতে লাগলো প্রলয় যেন পাল্টে গেছে। ও যেন আমাকে আর ঠিক চায় না। প্রথম দিকে ভাবতাম আমার শরীরের অবস্থাই দায়ী এর জন্য, কিন্তু তারপর থেকেই মনে হতে লাগলো ও যেন কিছু গোপন করছে আমার থেকে। এর মধ্যে একদিন আমি পড়ে গেলাম সিঁড়ি থেকে, মাথায় আঘাত লেগেছিল সামান্য, আর তারপর থেকেই মিঠাই ফিরে এলো। আমি ওর কথা শুনতে পেতে লাগলাম, ওর আকুতি, ওর কান্না। ওর আত্মা মুক্তি পায়নি জানিস। যারা ওকে মেরেছে তাদেরকেও ছাড়বে না। আমি 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 খুব ভয় পেলাম, সবকিছু বললাম প্রলয়কে, কিন্তু ও পাত্তাই দিল না। রাকা বিশ্বাস করলেও এবার যেন ওর ট্রিটমেন্টেও আর কাজ হচ্ছে না। আমি যখন তখন ওর আওয়াজ শুনতে পাই, জেগে আছি না ঘুমিয়ে আছি নিজেই বুঝতে পারি না। কিছুদিন আগে নাকি আমি ঘোরের মধ্যে আমার শাশুড়ির গলা টিপে ধরেছিলাম। বিশ্বাস কর, আমার কিচ্ছু মনে নেই। ঘুম ভাঙলে দেখি আমি সোফায় বসে, সবাই রে রে করে তেড়ে আসছে, আর প্রলয় আমাকে আগলে রেখেছে। আমি আমি খুব ভয় পেয়েছিলাম জানিস। আমার পাশে ছিল। পরদিন দিদিভাই এসে মাদের নিয়ে গেল। আর ওই দিনের কথা তো স্পষ্ট মনে আছে। প্রলয় খুব ভালো মুডে ছিল, বারবার আদর করছিল আমাকে। আমার একদম শরীরটা ভালো লাগছিল না, তাই শুয়ে পড়ি। প্রলয় রাত জেগে একটা বই পড়ছিল। হঠাৎ একটা ফোন বাজে। আমি দেখি প্রলয় ঘুমিয়ে পড়েছে। উঠে ফোনটা ধরি। এরপর আর কিছু মনে নেই। ঘুম ভেঙে দেখি আমি বিছানায় বসে, হাতে রক্তমাখা একটা ছুরি,
এটা আপেল খাওয়ার জন্য বেডরুমে রাখে প্রলয়। সারা বিছানা রক্তে ভেসে যাচ্ছে, প্রলয় নেই। ছুটে বেরোতে যাই, দেখি দরজা লক করা। পরে শুনি আমি নাকি অতর্কিতে প্রলয়কে স্ট্যাব করি। আহত অবস্থায় আমাকে কোনো মতে ফেলে দিয়ে প্রলয় বাইরে গিয়ে দরজা বন্ধ করে, পুলিশ আর অ্যাম্বুলেন্স ডাকে। আমি এবার জিজ্ঞেস না করে পারলাম না, আচ্ছা এ তো সেই অপরিচিত কেসটা মনে হচ্ছে, মানে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, ওরকমই কিছু একটা বলে না? অনেক সিরিয়ালে দেখেছি। জীবনটা নেটফ্লিক্স নয় বাবু। There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy. লোলা নির্ঘাত আজ শেক্সপিয়ার খেয়েছে ডিনারে। আমি কিছু বলার আগেই বলে উঠল, তোর সুজয়কে মনে আছে? সুজয় ভাদুরী? কে তোর সেই ডাক্তার আশিক? ধুর ধুর, আশিক না ছাই, বোরিং একটা প্রাণী। তবে এক্ষেত্রে যখন পুলিশ তুলিকে গ্রেফতার করে, ওর ডায়াগনোসিস করে ওর স্ত্রী সুলেখা ভাদুরী। এই ধরনের কেসে মহিলাদের সব রকম চেক করে নেওয়া হয় পরবর্তী লিগ্যাল সুবিধের জন্য, যদিও রিপোর্ট প্রকাশ করা হয় না পুরোটা। বলেই হাতের সিগারেটটা আমার সাধের বনসাই লেবুর গাছের টবের গোড়ায় ফেলে এক ঝটকায় উঠে দাঁড়ালো লোলা। এত রাতে কাকে ফোন করবি? ফোন নয় কাকা, টেক্সট। পুরনো আশিককে ফোন করলে বউয়ের হাতে নির্ঘাত মার খাবে বেচারি। হ্যাঁ, তাই বলে এত রাতে? আরে রাতেই তো প্রণয়ের গুপ্ত কথা জানার আদর্শ সময় হে প্রাণনাথ। আবার আমায় চোখ মারল লোলা। ভাবতে পারছেন কি বিচ্ছু জিনিস আমার গিন্নিটি? রবিবার সকাল মানেই আমার কাছে ফুলকো লুচি আর সাদা আলু মরিচ দিয়ে তরকারি, সঙ্গে জিলিপি। এগুলো ছাড়া রবিবারকে ঠিক রবিবার বলে মেনে নিতে ইচ্ছে করে না। অলস রবিবারে বসে ল্যাদ খাওয়ার স্বপ্ন বুকে নিয়ে মধ্যবিত্ত বাঙালি তার ব্যস্ত হপ্তা গুজরান করে থাকে। আমিও তাদের মধ্যেই একজন। কিন্তু আজ সকালে দেখি আমার আগেই উঠে রেডি হয়ে গেছে লোলা। ভেজা চুলে কালো কুর্তি আর নীল জিন্স পরা লোলাকে দেখে সেই কলেজের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। কিন্তু আমার অন্তর্যামী ভার্যা যেন সব বুঝেই বলে উঠল, আজ সকালে লুচিটা ক্যান্সেল প্লিজ। দুপুরে যখন পার্ক স্ট্রিট চত্বরে যাব তখন তোকে মোকাম্বোতে ডেভিল স্ক্র্যাপ খাওয়াবো, প্লিজ প্রমিস। এবার ঝট করে রেডি হয়ে নে, আমি ব্রেড টোস্ট আর কফি রেডি করছি। তখনও ঘুম পুরো কাটেনি আমার। একটা অলস হাই তুলে আর মোড়া ভাঙতে ভাঙতেই বললাম, সাত সকালে আমরা যাচ্ছি কোথায়? হ্যাঁ, ডেটে, দুটো ডেটে, একজন লাস্যময়ী নারী এবং একজন হ্যান্ডু পুরুষের সাথে। দুজনের জন্যই ফেয়ার হওয়া উচিত না বিষয়টা? সকাল সকাল হেয়ালি না করে বল না। আমাদের প্রথম গন্তব্য পার্ক স্ট্রিটের কাছে ডাক্তার রাকা চ্যাটার্জির চেম্বার, আর দ্বিতীয় ডেস্টিনেশন হচ্ছে লালবাজার। অনেকদিন ইন্দ্রুর সাথে দেখা হয়নি। চোখের নিচের কাজলটা লাগাতে লাগাতে বলল লোলা, ইন্দ্র মানে তোর সেই পুলিশ বন্ধু ইন্দ্রনীল সেন শর্মা? তার মানে তুলির কেসটা ইন্দ্র দেখছে, রাইট? সত্যি রে প্রতীক, তোকে নিয়ে আমার হেব্বি গর্ব হয়। তুই কত কিছু জানিস, বুঝিস, অথচ এক চিলতে অহংকার নেই তোর মধ্যে। ঠিক সকাল 10:30 নাগাদ আমরা রাকা চ্যাটার্জির চেম্বারে পৌঁছলাম। দারুণ সুন্দর করে সাজানো চেম্বারটা, একটা ছোট্ট রিসেপশন। ক্লিনিকটার নাম রেইনবো অফ হোপ। কি সুন্দর না, আশার রামধনু। দেওয়ালে একটা রামধনুর দারুণ ছবি। ছোট্ট চেম্বারে ডাক্তার বসেন, আর একটা কাউন্সেলিং রুম, সেটার দরজা বন্ধ। একটা বড় কাচের জানালা রয়েছে, তবে বেশ আধুনিক কায়দায় তৈরি ঘরটা। দেওয়াল জুড়ে বেশ বড় বড় 3টে এলইডি স্ক্রিন, বাহারি গাঢ় সবুজ রঙের দেওয়াল, দুটো বড় স্পিকার। ঘরটা জুড়ে একটা নরম আলো খেলা করছে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট আগে থেকেই নেওয়া ছিল। রিসেপশনিস্ট মেয়েটি আমাদের চেম্বারে নিয়ে গিয়ে বসালো। দেখলাম একটা প্লেটে অনেকগুলো কুকিজ আর ধুমায়িত কফি রাখা আছে। একটা নেম প্লেটে লেখা আছে ডক্টর রাকা চ্যাটার্জি, এমডি ডিএনবি সাইকিয়াট্রি। টেবিলের ওপরে পেপারওয়েট হিসেবে একটা অদ্ভুত দর্শন কঙ্কালের খুলি রাখা। দেওয়ালে একটা পোস্টার লাগানো রয়েছে,
লাইফ ইটসেলফ ইজ দি মোস্ট এফেক্টিভ সাইক্রেটিস্ট, আর বি সামওয়ানস রেইনবো। মহিলা তখনও আসেননি। এদিকে সামনে সাজিয়ে রাখা কুকিগুলো দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। একটা কুকি তুলে এদিক ওদিক জরিপ করে শটান মুখে চালান করে দিলাম। বিরক্ত লোলা হালকা দাঁত খিচিয়ে আমার থাইতে একটা চাপড় মারল, আর ঠিক সেই সময় পিছন থেকে ভেসে এলো এক মহীয়সী নারী কণ্ঠ। আরে মিস্টার মিত্র, আপনি খান। এই কুকিগুলোতে ফাইবার বেশি আর কার্বস একদম নেই বললেই চলে। আর আজ সকালে তাড়াহুড়োতে বোধহয় ব্রেড টোস্টটা ভালো করে খাওয়া হয়নি, তাই তো প্রতীকবাবু? মহিলার উচ্চতা 5.5 ফিটের কাছাকাছি, কোকড়ানো চুল, বয়কাট। হাসলে গালে প্রীতিজিন্টার মতো সুলভ টোল পড়ে। মিষ্টি দেখতে ভদ্রমহিলাকে, তার উপর আবার চোখ দুটো নীল, ক্যাটসাই, ছিমছাম রোগাটে গরম, কাজল নয়না। যে পারফিউমটা লাগিয়েছেন তাতে একটা মন মাতানো গন্ধ রয়েছে। তবে আমার ব্রেকফাস্টটা নিয়ে কি করে জানলো মহিলা? লোলা কটমট করে আমার দিকে চেয়ে আমার কালো টি শার্টের বুকের উপর লেগে থাকা ব্রেড ক্র্যাম্পসের গুঁড়োগুলো ঝেড়ে ফেলে দাঁত চেপে বলল, চিরকালের ক্লামজি একটা। আর মহিলার দিকে ঘুরে দাঁড়িয়ে ডান হাতটা এগিয়ে দিয়ে মুচকি হেসে বলল, ক্রন্দ শিরে। সত্যজিৎ ভক্তদের এই রায়কে রে করা নিয়ে আমার ঘোর আপত্তি থাকলেও একজন বোমকে সমর্থক হিসাবে লোলা আমাকে কোনোদিনই খুব একটা পাত্তা দেয় না। ডক্টর রাকা চ্যাটার্জি। আবার সেই টোল পড়া হাসি। যে কোনো পুরুষকে ঘায়েল করার জন্য এটুকুই কাফি। আপনি বোধহয় রিসেন্টলি বাইরে গিয়েছিলেন না? সহসা প্রশ্নটা করল লোলা। আমিও চমকে উঠলাম। চশমাটা নাকের কাছে নামিয়ে ভ্রু কুঁচকে তাকালো রাকা। লোলার ঠোঁটে মুচকি হাসি। আবার শো অফ করবে ওর পর্যবেক্ষণ ক্ষমতা। উফ, এটা যেন একটা অবসেশন হয়ে দাঁড়িয়েছে লোলার। বাপের থেকে পাওয়াই পাগলামিটা। আপনি সোনালের যে পারফিউমটা ব্যবহার করছেন সেটা হপ্তাখানেক আগে রিলিজ হয়েছে প্যারিসে, ভারতে এখনো আসেনি। আমার এক কলিগ ডিউটি ফ্রি থেকে এটা এনেছিল। লোলা যেন গোল শোধ করা ফুটবলারের মতো হাসল। ওয়াও, এটা কিন্তু আমার মতো একজন কিঞ্চিত সুন্দরী মহিলাকে কোনো প্রশংসক বা প্রণয়ী গিফটও করতে পারে ম্যাডাম। তা তো পারেই, কিন্তু সেক্ষেত্রে আমার ডাস্টবিনের পাশেই একটা ব্যাগেজ ট্যাগ থাকার সম্ভাবনা কম থাকতো। ও গ্রেট, ইউ আর রাইট। আমি দুবাই গিয়েছিলাম একটা মাইন্ড কন্ট্রোল ওয়ার্কশপ করাতে, এক বহুজাতিক সংস্থার জন্য। বাই দ্য ওয়ে, ক্রন্দসী মানে কি? বেশ ইউনিক নামটা কিন্তু। যে সারাদিন কাঁদে নাকি? আপনি মনে হয় ছোটবেলায় খুব কাঁদতেন, তাই না? এবার প্রীতিজিনটা ভুলটা করে বসল। লোলা নিজের নামটা নিয়ে ভয়ানক সেন্সিটিভ। না, আমি সারাদিন লোককে কাঁদাতাম বোধ হয়। গুড জোক। যাই হোক, বলুন কি সাহায্য চাই আপনার? আমি আপনাকে সব রকম সাহায্য করতে প্রস্তুত। আপনাকে তো ফোনে বললাম আমি তুলির খুব ভালো বন্ধু। ওর জীবনে এত বড় একটা বিপদ নেমে এসেছে তখন আমি ওকে একটু হেল্প করতে চাই। আচ্ছা, আপনি তো চিকিৎসা করতেন, তাই আপনার ওপিনিয়নটা কিন্তু খুব প্রয়োজন। সত্যি কি ও? হাত তুলে রাকা লোলাকে থামিয়ে দিল। একজন ডাক্তার হিসেবে আমার রোগীর ক্লাসিফাইড ইনফো আমার আপনাকে দেওয়া উচিত নয়, তবুও আমি এগুলো আপনাকে বলছি কারণ তুলি ট্রাস্টেড ইউ। বারবারও বলতো আমাকে আপনার কথা, তাই আমি আপনাকে সব বলছি। আমি বিশ্বাস করি আপনি তুলির ভালো চান। তুলি যখন আমার কাছে আসে তখন ওদের সন্তান মানে মিঠাইয়ের মৃত্যু হয়েছে। সামহাও ওর মনে হচ্ছে যে মিঠাই ফিরে ফিরে আসছে আর ওকে ইনস্টিগেট করছে। ওর মধ্যে অ্যাকিউট প্যারানয়া ডিটেক্ট করি। এই কন্ডিশন ওর আগেও ছিল। ডক্টর লাহিরির রিপোর্টে আমি তার উল্লেখও পাই। তবে এটার একটা ট্রিগার পয়েন্ট থাকে। এই ক্ষেত্রে মনে হয় ওর পুত্র শোক এই গোটা বিষয়টাকে ট্রিগার করেছিল। ডক্টর লাহিরির ডায়াগনোসিস বর্ডারলাইন সিজোফ্রেনিয়া পেয়েছিল বটে, বাট সেটা কন্ট্রোলেবল ছিল। আমি সে মতো ওষুধও দিচ্ছিলাম, ও কিন্তু বেশ ভালো রেসপন্সও করছিল। আমাদের রেগুলার সেশন হতো, ও নিয়ম করে আসতো। অনেক সময় ওর সাথে ওর স্বামীও আসতেন। খুব অল্প দিনের মধ্যেই আমরা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম। ও মাস চারেক আগে আমাকে বেশ কয়েকটা মাটির চুড়ি গিফট করে, আমিও ওকে টুকটাক গিফট দিতাম। ক্লায়েন্ট ডক্টর থেকে আমরা সত্যি খুব ভালো বন্ধু হয়ে যাই, জানেন তো।
আর তাই আজকে আমি আপনাকে এসব বলছি। না হলে সব ঠিকঠাকই চলছিল, ওর সেশনগুলোও কমিয়ে দিয়েছিলাম। এই কিছুদিন আগে থেকে ওর ডিপ্রেশনটা হঠাৎ করে আবার বাড়তে শুরু করে। আমি সেশনে ওকে জিজ্ঞাসা করি কি হয়েছে, প্রথমে কিছুই বলে না, এড়িয়ে যেতে চায়। কিন্তু আমি তো ডাক্তার আর এটাই আমার পেশা, তাই ওকে আমি পুশ করি। তারপরে ও আমাকে বলে যে ও নাকি ওর মৃত বাচ্চার গলার আওয়াজ শুনতে পাচ্ছে। সে নাকি ফিস ফিস করে ওকে কিছু বলতে চাইছে। আমি বুঝতে পারি আবার কিছু একটা ট্রিগার করছে, কিন্তু ওর অবস্থার যে এত দ্রুত অবনতি হতে শুরু করবে সেটা আমি নিজেও আন্দাজ করতে পারিনি। ও ঠিকঠাকভাবে ওষুধ খেত না জানেন, জিজ্ঞাসা করলে বলতো ও নাকি ওষুধ খেতে ভুলে যায়, আর মনে পড়লে নাকি বেশিরভাগ সময় ওষুধ খুঁজেই পায় না। শেষে আমি ওকে একটা ওষুধের অর্গানাইজার কিনে দিয়ে ওষুধ ভরে দিয়ে আসি। কিছু বললো? মানে ধরুন কোনো ট্রিগার? আপনি জানেন না? আপনি তো তুলির ভালো বন্ধু ছিলেন, ও আপনাকে কিছু বলেনি? সন্দিগ্ধ চোখে লোলার দিকে তাকিয়ে প্রশ্ন করল ডাকা। বলেছিল, তবে ভাষা ভাষা। ও আমাকে বলল যে ওর নাকি প্রলয়কে সন্দেহ হয় যে সে নাকি একটা এক্সট্রা ম্যারিটাল করছে, ব্লাবলা। কিন্তু এসব কল্পনা ওর মাথায় কে ঢোকালো? মিসেস রে, এসব কি বলছেন আপনি? এগুলো কল্পনা? তুলি আমাকে ইনসিস্ট করে ওর বরের পেছনে গোয়েন্দা লাগাতে। অফকোর্স আমি রাজি হইনি। পরে ও নিজেই এক গোয়েন্দা খুঁজে এনে তাকে হায়ার করে। সেই ডিলটা তো আমার এখানেই হয়েছিল। ওই যে বললাম তখন, তুলি আমার বন্ধু। অ্যান্ড ইউ নো হোয়াট, শি ওয়াজ রাইট। বলেই একটা এনভেলপ থেকে কয়েকটা ছবি বের করে লোলাকে দিল রাকা। প্রলয় এবং সাথে একজন মহিলা ওর হাত ধরে ঘুরছে কলকাতার বিভিন্ন জায়গায়। লোলা চশমাটা নাকের উপর নামিয়ে ছবিগুলো কাছ থেকে দেখতে থাকে। রাকা আবার বলতে শুরু করে। তারপর তুলির আবার দ্রুত অবনতি হতে শুরু করে। প্যারানারাক তো ছিলই, তার সাথে এমপিডিও ধরা পড়ে। আমার মনে হয় ওর ওপর ডোমেস্টিক ভায়োলেন্স হতো। অবশ্য ওর বর নয়, মেবি শ্বশুর শাশুড়ি। সেক্সুয়াল টর্চারও হতে পারে, হু নোজ। ওর তো কিছুই মনে থাকতো না, তাই হয়তো নিজের অবচেতন মনে শাশুড়িকেই শত্রু বানিয়ে ফেলেছিল তুলি। সেই জন্যই হয়তো ওনাকে অ্যাটাক করেছিল। ওনারা চলে যাওয়ার পর আমি প্রলয়বাবুকে আগাম সাবধান করে দিয়েছিলাম, কিন্তু উনি তো আমার কাছে ট্রিটমেন্ট করাতেই চাইছিলেন না। আর আমার তো কখনো কখনো ওনার ওপরেই সন্দেহ হয়, বউ পাগল বলে ডিভোর্স পেতে হয়তো সুবিধা হবে। তারপর আর কি, পুরুষ মানুষের দুবার বিয়ে করাটা তো আজকাল ফ্যাশন। জানেন তো, আমার বউ কিঞ্চিত লক্ষ্মীটারা। ওর যখন খুব মন দিয়ে কারুর কথা শোনে বা ভাবে, ও যেন আরও বেশি টেরিয়ে যায়। আনমনে সহসা লোলা প্রশ্ন করল, আচ্ছা, তুলি কি সেক্সুয়ালি অ্যাক্টিভ ছিল? কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন রাকা। গলা খাঁকারি দিয়ে আমার দিকে দু একবার তাকালেন। আমিও মুখ ঘুরিয়ে সুন্দর ডিজাইনার সিলিং ফ্যানটিকে দেখতে লাগলাম। রাকা বলল, ওয়েল, যদিও এটা পার্সোনাল, বাট আমার মনে হয় লাস্ট 6-7 মাস তুলি প্রলয়কে একদমই ট্রাস্ট করতে পারছিল না। আর জানেনই তো, মেইন বিং মেন। সরি প্রতীকবাবু, প্রলয় ইনসিস্ট করতো। আমার মনে হয় এটাই ওদের বিয়ে ভাঙার কারণ। আর এতে ওর ইনলজের ভূমিকা থাকলেও আমি চমকে যাব না। তুলি আমাকে বলেছিল ওর নাকি খালি মনে হয় কেউ বুঝি ওকে মাঝে মাঝে সেক্সুয়ালি ভায়োলেট করছে। আপনার মতে এই বিষয়টা? না না, এটা আরেকটা ইলিউশন। এক্ষেত্রে হয়তো ওর অস্থির মানসিক অবস্থার সুযোগ নিয়ে রক্ষক নিজেই ভক্ষকের রূপে অবতীর্ণ হতেন। রাকা চ্যাটার্জির চেম্বার থেকে বেরিয়ে আমরা ক্যাব ধরলাম পার্ক স্ট্রিট যাওয়ার জন্য। ক্যাবে উঠেই আমি লোলাকে প্রশ্ন করলাম, এই সেক্সুয়াল ভায়োলেন্সের কেসটা কি আমাকে বলিসনি তো? লোলা তখন কিছু একটা ভাবনায় গভীরভাবে ডুবে আছে। এটা ওর একটা বদ অভ্যেস। ও বলে ও নাকি জোন আউট করেছে। এটা হলো ওর ডিএনডি মোড। এসব সময় ওর কাছ থেকে কোনো রকম কথাবার্তা পাওয়া কার্যত নামুমকিন। টু বি অর নট টু বি? তোর বাবা, হঠাৎ এখন হ্যামলেট চর্চা করলে চলবে? আমি তো কিছু বুঝতে পারছি না। রাকার মতে এটা মানসিক রোগ। ওর মিঠাইয়ের ডাক শোনা, ওর এই যৌন হ্যালুসিনেশন সব কিছু।
কিন্তু এখানে একটা মেজর খটকা লাগছে আমার। এতে আবার কি খটকা? সুজয় ফোন করেছিল, ও স্ত্রীর সাথেও কথা হলো। জানিস তো, এই ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স বা কাপল ভায়োলেন্সের ক্ষেত্রে খুনিকে ডাক্তারি পরীক্ষা করা হয়, মূলত যখন তার একটা মেডিকেল হিস্ট্রি থাকে। অনেক ক্ষেত্রে পরে কোর্টে সব এভিডেন্স পেশ করতে হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে তুলির একটা হিস্ট্রি থাকায় ওকেও সার্বিক পরীক্ষা করা হয়। যৌন হেনস্থার অ্যাঙ্গেল থেকেও কিন্তু দেখা হয় কেসটা। এবার সেই পরীক্ষা বলছে তুলি নাকি সেক্সুয়ালি অ্যাক্টিভ ছিল। কমপক্ষে ঘটনার 4 দিন আগেও সে সম্পূর্ণ সম্ভোগ করেছে কারোর সাথে। এবার যদি সেটা প্রলয় হয় তাহলে? ম্যারিটাল রেপ বলছিস? রুল আউট করতে পারছি না, কারণ তুলি নিজেই বলেছিল যে ওর দাম্পত্য জীবনে এই ঘটনা বাজে প্রভাব ফেলেছে, আর ও ঠিক প্রলয়কে না মেনে নিতে পারছে না। অথচ এটাও জানে যে প্রলয়ের কিন্তু এতে কোনো হাত নেই। খুব চাপ রে প্রতীক, খুব চাপ। এবার দেখ, রাকা যখন বলল একজন ডাক্তার হয়ে, তাহলে কি? আমার কথা শেষ করার আগেই লোলা যেন আমার দিকে ঘুরে দাঁত মুখ খিঁচিয়ে খাইমাই করে উঠল। সুন্দরী মেয়ে দেখলে এমন হ্যাংলামি করবি না তো, যেন বোধ বুদ্ধি লোপ পেয়ে যায় তোর। যাক কলা, আমি আবার কি করলাম? হাঁ করে গিলছিলে তো মেয়েটাকে। এই যা, কি যে বলিস না, মোটেই না। এই এই গাড়িটা কোন দিকে যাচ্ছে? আমরা মোকাম্বো যাচ্ছি না? না, পরে যাব। আগে যাব প্রলয়ের মায়ের সঙ্গে দেখা করতে। রেডি হয়ে যা, রোল প্লে করতে হবে। লোলা যে এত নিষ্ঠুর নির্মমভাবে মিথ্যে কথা বলতে পারে, সেটা প্রলয়ের মা বাবার ফ্ল্যাটে গিয়ে প্রমাণ করে দিল। সে নাকি প্রলয়ের কলিগ। কলকাতায় ফিরে প্রলয়ের কথা শুনে অস্থির হয়ে থাকতে না পেরে ছুটে এসেছে। তুলির নামে 2-4টে গালমন্দ করতেই মাসিমা ঘরে ঢুকিয়ে নিয়ে আমাদের চা খাওয়ালেন। এটা পাঁচোয়া যে প্রলয়ের দিদি বাড়ি ছিল না। উকিল টুকিলদের এমনিতেই আমার ভয় ভয় লাগে। মাসিমার বয়স 60-এর কোঠায়, আর মেসোমশাই 70-এর মতো। তবে ভদ্রলোকের লাল শাড়ু পরা সৌম্যদর্শন চেহারা, রুদ্রাক্ষের মালা টালা, এই সমস্ত দেখে সাক্ষাৎ তারানাথ তান্ত্রিক 2.0 কথা মনে হবে। ভদ্রলোক ভয়ানক চুপচাপ, নিরুত্তাপ, থমথমে চোখ মুখ। মাসিমা বরং অনেকটাই স্বাভাবিক। আবার তার উপর যেদিন তুলি অ্যাটাক করে সেই দিনের কথা বলতে বলতে মাসিমা বললেন, আরে আমি তো রাতে 2টো সিরিয়াল দেখি, আর তোমাদের মেসোমশাই অনেকক্ষণ ধরেই পুজো করেন। ওনার পুজোর সব জোগাড় করে দিয়ে আমি আপন মনে বসে সিরিয়াল দেখছি। সেদিন আবার কাজের মেয়েটা আসেনি বলে বৌমাকে বললাম, বৌমা একটু চা করে দিও। সে তো আমার কথা শুনে প্রথমে কেমন যেন চমকে উঠল। দেখেই কেমন একটা লেগেছিল বটে, কিন্তু আমি গা করিনি। এবার সে চা করে ওনার চা টেবিলে রেখে আমাকে চা দিল। আমিও চা খেতে লাগলাম। তিনি তখনও পুজো করে চলেছেন। বৌমা এসে আমার পাশে বসলো। হঠাৎ একটা ফোন এলো, আর বৌমা উঠে গেল ওপরে ওদের ঘরে। 3 মিনিট বাদে দেখি আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে। আমার ছেলে তখন বেডরুমেই ছিল। বউয়ের এই পাগলামো দেখে সেও পিছু পিছু নেমে এসেছিল ভাগ্যিস। আমি তো প্রথমে দেখে চমকে উঠি একেবারে। ও বাবা, এলোমেলো চুল, চোখ বন্ধ, ঠোঁটটা আবার হালকা কাঁপছে। আমি তো ভয় চিৎকার করে উঠি। হাত থেকে আমার চায়ের কাপটা খসে যায়, আর বৌমা অমনি আমার গলাটা টিপে ধরে। সে কি জোর গো গায়ে, তোমাকে আর কি বলবো। এই প্যাংলা শরীরেও যে এত জোর কোথা থেকে এলো কে জানে বাপু। ঠিক যেন কোনো অপদেবতা ভর করেছে। আমার ছেলে এসে ওকে টেনে সরিয়ে নিয়ে যায়, আর তখন আবার ঢং করে মাগে নেতিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। আমরা তখনই ঠিক করি এর সাথে আর থাকা নিরাপদ নয়। হ্যাঁ, আচ্ছা মাসিমা, কে ফোন করেছিল জানেন কিছু? খোকা তো বলেছিল রং নাম্বার। 3 বার হ্যালো হ্যালো বলেই নাকি বৌমা ওভাবে নেমে এসেছিল। আচ্ছা মাসিমা, প্রলয় কেন এই মেয়েটাকে বিয়ে করলো বলুন তো?
ওর কি আর মেয়ে জুটলো না? এমনভাবে বলল লোলা যেন প্রলয়ের সাথে ওর ভয়ানক পরিচয়। আর বলো না মা, খোকার মাথাটা খারাপ হয়ে গেছে একেবারে। আমাকে মারতে এলো, বললো নাকি অসুস্থ। এখনো বলছে নাকি ওর তুলি অসুস্থ, চিকিৎসা করেই ঠিক হয়ে যাবে। বললাম রোজ তো গাড়ি করে নিয়ে যেত ওই লেডি ডাক্তারের কাছে। কি হলো হ্যাঁ? সেই নিজে মরতে মরতে। বললাম কে মাসিমা? খোকা ড্রাইভার। ভাবো, খোকা 3 দিন অফিসে যেত না গাড়ি নিয়ে, যাতে ওর বউ গাড়ি নিয়ে যেতে পারে। এত প্রেমের ঠেলা আর বাঁচি না। আচ্ছা মাসিমা, এবার তাহলে আমরা উঠি। দেখি, বিকেলে যাব একবার প্রলয়কে দেখতে। উঠে দাঁড়ালো লোলা। আমরা বেরোতে যাচ্ছি, হঠাৎ আমাদের পথ আটকে দাঁড়ালো প্রলয়ের বাবা, অর্থাৎ সেই তারানাথ তান্ত্রিক 2.0। এই যে আমি বান মেরেছি তুলিকে, আর কেউ বাঁচাতে পারবে না ওকে। শয়তান শয়তান ভর করেছে ওর উপর, সাক্ষাৎ শয়তান। আর মুক্তি নেই। কাল ভৈরব বাবার অভিশাপ আছে ওর উপর। কাল ভৈরব বাবাটা কে? উনি আমাদের পারিবারিক পুরোহিত। ওই শোভা বাজারের দিকে ওখানে বসেন, মহাজ্ঞানী ত্রিকালদর্শী পণ্ডিত। ওনার একদম মত ছিল না খোকার বিয়েতে, কিন্তু ওই খোকা শোনেনি, আর তাতেই বাবার অভিশাপ। ও আচ্ছা। বলেই বেরিয়ে গেল লোলা। একটা বাংলা গান কিছুদিন আগে বেশ জনপ্রিয় হয়েছিল, তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমায়। এটা সম্ভবত আমার দাম্পত্য জীবনের উপরেই লেখা। প্রলয়ের মা বাবার সাথে দেখা করার পর আমরা মোগ্যাম্বো গিয়ে ডেভিল স্ক্র্যাপ সাঁটিয়ে জমি আড্ডা মারি। তবে এই রহস্য সম্বন্ধে লোলা কিছুই বলল না। এর মাঝেই সে নিজের সেই পুলিশ বন্ধুকে ফোন করে কথা বলল কিছুক্ষণ। সেই আলোচনার ফলাফল জিজ্ঞেস করেও বিশেষ লাভবান হইনি। বিকেলের দিকে আমরা গেলাম প্রলয়ের সাথে দেখা করতে। প্রলয় বেশ দুর্বল, তবে ওর কাছ থেকে যা জানা গেল সেটা শুনে আমার নিজেরও খারাপ লাগছিল। সত্যি বিজয় ভালোবাসেও তুলিকে। মিঠাইয়ের মৃত্যুর জন্য নিজেকেই অপরাধী ভাবেও, আবার তুলির এই অবস্থার জন্য নিজেকে দায়ী করে। রন্দসী, প্লিজ বাঁচাও তুলিকে। এবার আমি ওকে নিয়ে আমেরিকা চলে যাব, ওখানে গিয়ে ওর আরো ভালো চিকিৎসা করাবো। কিন্তু কিন্তু আমার ফ্যামিলি, স্পেশালি আমার দিদি ওকে আর কোনো দিন ক্ষমা করবে না। তাও তো এটা কেউ জানে না। বলে অস্থির চোখে একটা ফোন এগিয়ে দিল লোলার দিকে প্রলয়। ফোনটা হাতে নিয়ে কেঁপে উঠল লোলা। এটা যেন সে বিশ্বাস করতে পারছে না। তুলির ছবি, বিবস্ত্র এক পুরুষের সাথে। পুরুষটির পিছন থেকে তোলা ছবি, মুখ দেখা যাচ্ছে না, লম্বা চুল, পিঠে একটা উল্কি। এটা দেখেও যে কোনো পুরুষ শান্ত থাকতে পারে সেটা দেখে আন্দাজ করা যায় তার স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা। ছবিটা মুখের কাছে এনে অদ্ভুত বড় বড় চোখ করে খুঁটিয়ে দেখতে লাগলো লোলা। বুঝতেই পারছেন বিষয়টা আমার পক্ষে বেশ অস্বস্তিকর। লক্ষ্য করলাম প্রলয় নিজেও কাঁচুমাচু মুখ করে আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করছে। অগত্যা একটু কেশে নিয়ে লোলার চিত্তাকর্ষণ করলাম। তবে তাতে বিশেষ লাভ হলো না। বিজ্ঞের মতো মাথা নেড়ে একটা অদ্ভুত কথা বলল লোলা। 1 মিনিট প্রলয়, তোমার কোমরের কাছে একটা জরুল আছে না? এবার আমার অবস্থাটা বুঝতে পারছেন তো? আমার স্ত্রী তার বান্ধবীর স্বামীর কোমরের জরুল নিয়ে আমার সামনে তাকেই কিনা প্রশ্ন করছে। প্রলয়ের কি অবস্থা জানি না, আমি নিজেই লজ্জায় মাটিতে মিশে গেলাম। কি মানে, তুমি কি? আরে, তোমাদের গায়ে হলুদের ছবিতে দেখেছিলাম আমি ছোট থেকে ব্রেনোলিয়া খেয়ে বড় হয়েছি, তো তাই আমার স্মৃতিশক্তি একটু ওই উদ্ভট আর কি। এই ছবির লোকটাকে দেখো, শুধু লম্বা চুল, গায়ের রং, পিঠের ট্যাটু দিয়ে একদম চোখ ধাঁধিয়ে দিচ্ছে। এটাকেই বলে ডিপ ফেক, এআই এর কীর্তি। প্রতিটা মানুষের একটা নির্দিষ্ট গড়ন থাকে, আর সেটা দেখার একটা চোখ চাই। বাপি শিখিয়েছিল আমাকে। আমি নিশ্চিত এটা তুমি, আর এই ছবিটা ডিপ ফেক।
দরকার হলে পরীক্ষা করে প্রমাণ করে দেওয়া যাবে। কি পাগলের প্রলাপ বকছো বলো তো? আরে বিগত 7-8 মাস আমরা একে অপরকে ছুঁয়ে অতি দেখিনি, আর তুমি? আমি ওকে শান্ত করতে যাওয়ার আগেই দরজা খুলে ঢুকে এলো প্রলয়ের দিদি। কি হচ্ছে কি? কে আপনারা? এবার লোলা আবার একটা কাণ্ড ঘটালো। কিছু না বলেই ছুট দিল সোজা সিঁড়ি বেয়ে নিচে। হতভম্বের মতো দাঁড়িয়ে রইল প্রলয়ের দিদি, পিছনে ওর মা। আমিও কিছু না বুঝেই বউয়ের পিছু পিছু ছুট দিলাম। তবে আমাদের মাসিমা চিনতে পারেননি বলেই আমার বিশ্বাস। সোমবার আর মঙ্গলবার আমাদের জীবনে চূড়ান্ত দুটো বাজে দিনের নাম, কারণ আমরা দুজনেই চূড়ান্ত ল্যাদখোর। আমার মায়ের একটা বৃথা আশা ছিল যে বিয়ের পর নিশ্চয়ই বউ আমার দেরি করে ঘুমানো আর ওই দেরি করে ওঠার অভ্যেসটা কাটিয়ে দেবে, কিন্তু সেগুড়ে বালি। এখন লোলা তার সেই জোনে। ফেলুদার ফ্যান বলে একটা নীল রঙের খাতা অবধি কিনে রেখেছে। বুঝুন, কাল বহু রাত অবধি ল্যাপটপ, ফোন আর সেই খাতায় মগ্ন ছিল। আমি জানতাম এমন সময় বিরক্ত করে লাভ নেই, তবে সকালে ওকে তোলা একটা ভয়ানক চাপের বিষয়। এরপরে আবার অফিসে দেরি হলেও সেই আমার উপরই চোটপাট। এই দুটো দিন আমাদের খুব চাপ গেল। আমার লেখার গুচ্ছ চাপ আর লোলার অফিসে কয়েকটা ক্রিটিক্যাল ডেলিভারি। ফেলুদা বা বোমকেশকে তো আর চাকরি করতে হতো না, তাই আমাদের দুঃখটা বুঝবে না ওরা। এর মধ্যে লোলা একবার গিয়েছিল তুলির সাথে দেখা করতে। দুবার ফোন করেছিল রাকাকে। তুলির প্রেসক্রিপশনটা চেয়েছিল। কি যে করছে ওই জানে, তবে নিশ্চয়ই ওর মাথায় কিছু একটা চলছে। এই লোলা, তোর কি মনে হয় ওই শ্বশুর শাশুড়ির কোনো কেস আছে? মানে ওদের ওই ছিটিয়াল বাবা তারানাথ তান্ত্রিকের মাথা খেয়েছে, আর তাই ওরা তুলিকে সরাতে উদ্যত। এর জন্য হয়তো বাচ্চাটাকে ওরাই। আরে না না, সেটা মিলছে না রে। সেটা হলে বাপ মা তো ছেলের কাছেই থাকতো রে, যাতে আরো বেশি করে ইম্প্যাক্ট করতে পারে। সেটা না। তাহলে কি সত্যি ওইসব বানটান মেরেছে নাকি? এই ভাট বকিস না তো। আমি নিশ্চিত তুলির সাথে ওই পুরুষ ওর বর। ভালো এডিট করেছে, কিন্তু আমি আজকাল কিন্তু এআইটা ঘাঁটি খুব, তাই নিশ্চিত ওটা ডিপফেক। এবার প্রশ্ন, সেটা প্রলয় অস্বীকার করলো কেন? আর তাও ওইভাবে। হয়তো প্রলয় নিজেই ভিলেন। আরে সেটাও মিলছে না রে। তাহলে তো ওর অনেক চান্স ছিল তুলিকে ছেড়ে দেওয়ার। কিছু একটা হচ্ছে রে, কিছু একটা হচ্ছে যেটা যেটা আমরা ধরতে পারছি না। বলতে বলতেই লোলা হাত বাড়ালো আমার সিগারেটের প্যাকেটটার দিকে। এই নিয়ে গোটা তিনে খেয়ে ফেলেছে, হয়তো অফিসেও খেয়েছে। স্ট্যাচু। আমি বলে উঠলাম, এটা আমাদের কলেজের কোড। এটা বললে অন্যজনকে থামতেই হবে। সাথে সাথে থেমে গেল লোলা, আর আমি সিগারেটের প্যাকেটটা সরিয়ে নিলাম। পরদিন সকাল সকাল বাঁধল গেরাকল। ঘুম চোখে উঠে শুনতে পাই বাইরে চেঁচামেচি। বেরিয়ে দেখি একজন মহিলা খুব হম্বিতম্বি করছেন মায়ের উপর। আমি ঘুম চোখে উঠে আসি। আমাকে দেখেই যেন মহিলা বাংলার 5-এর মতো মুখটা বিকৃত করে এগিয়ে এসে বললেন, প্রতীক মিত্র, রাইট? তা আপনার বউ কি নিজেকে প্রদোষ মিত্র ভাবে নাকি? আমার অসুস্থ ভাইয়ের কাছে গেছিলেন কেন? আমার বাবা মায়ের কাছে মিথ্যে পরিচয় দিয়ে গিয়েছিলেন। আপনাদের সাথে আমি কি করতে পারি আপনারা জানেন? কিছুই না। আমরা আপনার বাড়ি গেছিলাম, প্রমাণ করতে পারবেন। সে কি, আমার ঘুম কাতরে বউ কখন যে পিছনে এসে দাঁড়িয়েছে খেয়ালই করিনি। আপনি জানেন আমি কে? হ্যাঁ হ্যাঁ, অ্যাডভোকেট মালবিকা এইচ দাসগুপ্তা, প্রলয়ের দিদি। তাই তো? খুব একটা পসার নেই আপনার, তাই ঘন্টায় ঘন্টায় ফেসবুকে বিপ্লব কাম ঝগড়া করে। হাউ ডিয়ার ইউ! আমি কিছু বলার আগেই মহিলা পকেট থেকে মোবাইল ফোনটা বের করে দেখালো একটা ছবি। দেখে আমার তো মুখ হাঁ। আমাদের ছবি, প্রলয়ের বাবা মার বাড়িতে ঢুকছি। ছবির কোয়ালিটি বলে দিচ্ছে কোনো সিসি ক্যামেরার কাজ নয়, রীতিমতো কারুর হাতে তোলা ছবি। দেখি ভ্রু কুঁচকে গেল লোলার। আমার ভাইয়ের জীবন থেকে সরে যান বলে দিলাম। ওই মেয়েটার জন্য আমার প্রিয়জনেদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমি ওকে ছাড়বো না, এর শেষ দেখে ছাড়বো আমি। এখন পাগল সাজা হচ্ছে। আর তো 3টে দিন,
কোর্টের সবার সামনে ওর ছবিগুলো যখন দেখাবো, শিয়ানা পাগলের মুখোশ খুলে ফেলে দেব। আমি প্রমাণ করে দেব ছবিগুলোর ডিপ ফেক। আর একজন মহিলা যিনি অসুস্থ, তার সাথে ফিজিক্যাল কিছু করলে কি প্রমাণ হয় ম্যাডাম? আপনি গোয়েন্দার পাশাপাশি দেখছি উকিলও। ঠিক আছে, কোর্টে বুঝে নেব আপনাদের। তবে এই মেয়েটাকে আমি আর কোনোভাবে কারোর ক্ষতি করতে দেব না বলে দিলাম। আর আপনিও একটু সাবধানে থাকবেন। গটগটিয়ে বেরিয়ে গেলেন ভদ্রমহিলা। ভদ্রমহিলার পিছু পিছু লোলাও বাইরে গেল। ওর পরনে রাতে শোয়ার গোলাপি হাফ প্যান্ট আর টি শার্ট। ওর চোখ মুখ দেখেই আন্দাজ করতে পারছিলাম রাগে ফুঁসছে ও। আমাদের ছবিটা যে মহিলা দেখিয়ে দেবে সেটাও আন্দাজ করতে পারিনি। মহিলার গাড়ি বেরিয়ে যাওয়ার পর খালি পায়ে গেট অবধি হেঁটে গেল লোলা। এদিক ওদিক দেখল দুবার, তারপর হঠাৎ করে দরজা খুলে ছুট দিল। আমি কিছু বুঝে উঠতে পারলাম না, কিন্তু ওকে ছুটতে দেখে ওর পিছু নিলাম। আমাদের বাড়ির উল্টো দিকেই মানিকের পানের দোকান আর একটা কালভার্ট। সেখানে একটা বেটে কালো বয়স্ক লোক বসে বিড়ি টানছিল আপন মনে। লোলা শটান গিয়ে দাঁড়ালো লোকটার সামনে। হঠাৎ করে ওকে দেখে লোকটা থতমত খেয়ে বিড়িটা ফেলে উঠে দাঁড়িয়ে উল্টো দিকে হাঁটা দিতে গেল, কিন্তু তার আগেই তাকে পিছন থেকে খামচে ধরল লোলা। ও বৌদি, কোনো বাওয়াল হলো নাকি গো? গুমটির থেকে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলো মানিক। না না মানিকদা, লাইট কেস, আমি নিজেই সামলে নেব। বাবা, কিছু করিস না। আমি ততক্ষণে হাঁপাতে হাঁপাতে লোলার পাশে এসে দাঁড়িয়েছি। তবে লোকটা চোখে মুখে তখন যে আতঙ্ক খেলে বেড়াচ্ছে। গত 4 দিন ধরে দেখছি আমাদের পিছু পিছু ঘুরছেন, ছবি তুলছেন। আমি ইচ্ছা করে কিছু বলিনি যাতে বুঝতে পারি কে নজর রাখছে আমাদের উপর। নাম কি আপনার? আমি আমি গুছাই দিদি ভাই, আর আমাকে দেখবেন না দিদি ভাই। বাবা বিশ্বকর্মার দিব্যি, পেটের দায় করছি দিদি ভাই, বিশ্বাস করুন। এবার প্লিজ ছেড়ে দিন। এই বয়সে লোকে গেলালে প্রাণে মরে যাবো দিদি ভাই, প্লিজ ছেড়ে দিন। এবার যেন দয়া হলো আমার গিন্নির। অন্যমনস্ক হয়ে কলারটা ছেড়ে দিল, আর ছেড়ে দেওয়া মাত্রই দ্রুত পায়ে গলির মুখে মিলিয়ে গেল লোকটা। লোলা হাসি মুখে ঘরে ফিরে এলো। আমি ঘরে গিয়ে কিছু বলতে যাওয়ার আগে দেখি লোলা হাসি হাসি মুখ করে বসে আছে। ওর হাতে কয়েকটা ওষুধ, ইনফ্যাক্ট 5টা ট্যাবলেট। আমি কিছু জিজ্ঞেস করার আগেই ও বলল, ঘুঘু আর ধান খাওয়া নয়, এবার ঘুঘু তোমায় খাবো। এগুলো কি রে? ওষুধ তুলির। তুই ওর অর্গানাইজার থেকে ওষুধ নিয়ে এসছিস কেন? কারণ 4 ইজ নট ইকুয়াল টু 5। কি? যবনিকা পতনের সময় এগিয়ে আসছে প্রিয়। আজ বিকেলে একটু পাপির কাছে নিয়ে যাবি আমাকে? আর এই কথাটা শুনলে যে আমার মুখের হাসি মিলিয়ে যাবে সেটা যেন বলাই বাহুল্য। ডালহৌসির কাছে তাদের ইংরেজ আমলের জরাজীর্ণ দোতলা বাড়ি শ্রী শিলাদিত্য রায়ের। সত্যি বলতে কি, আমার ভদ্রলোককে মোটেই পছন্দ নয়। আমার ব্যাপারেও ওনার তাই মত। আসলে একটা লোক অন্য একজনকে হেয় করে কি করে এত আনন্দ পেতে পারে, ওনাকে না দেখলে বোঝা যাবে না। আমার অপরাধ একটাই, ওনার স্ত্রীর অর্থাৎ আমার শাশুড়ির আমাকে পছন্দ। লোলাকে দেখেই হাতের মদের গ্লাসে চুমুক দিয়ে শিলাদিত্যবাবু বললেন, হ্যালো ডার্লিং, আই ওয়াজ এক্সপেক্টিং ইউ। কিন্তু তুমি এই লেজু সহ আসবে? বাই দ্য ওয়ে, যাই হোক, তোমাকে দেখেই একটা প্রভাব খুব মনে পড়ে, জানো তো? হ্যাঁ জানি, জম জামাই ভাগনা কেউ নয় আপনার। আমি নিশ্চিত জানি লোকটা আমাকে আবার নির্ঘাত অপমান করবেই, তাই নিজেই বলে দিলাম, শাট আপ, ওসব মোটেই না। ইট ওয়াজ লাইক ভোঁদরের গলায় মুক্তোর মালা। দাঁত বের করে বললেন আমার শ্বশুর মশাই। যাচ্ছে তাই লোক একটা। বাপি, ধমক দিল আমার গিন্নি। এই লোকটার সামনে তো বেশি করে বলবো আমার গিন্নি। মাই ব্যাড, মাই ব্যাড। ও বোকা হতে পারে, মূর্খ হতে পারে, ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু ও তোমার স্বামী আফটার অল। সো
আই এম সরি, খুব দুঃখিত। সো প্রতীক, টেল মি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মস্কিটো অ্যান্ড আ ফ্লাই? কিছুই মাথায় এলো না, তবু প্রাণপণে ভাববার অভিনয় করলাম। এই লোকটার সামনে মুখ খোলা মানে শুধু অপমানিত হওয়া। লোলাকে এবার তার বাপি উত্তেজিত কণ্ঠে বলল, জানিস, আমি রিসেন্টলি রাসপুটিনকে দিয়ে পাভলভের এক্সপেরিমেন্টটা ট্রাই করলাম। হ্যাঁ, জানিস সেটা? প্রসঙ্গত জানিয়ে রাখি, রাসপুতিন হলো আমার শ্বশুরের পোষ্য সারমেয়। তবে ঘন্টা বাজালেই জিভ বের করে হাজির হয়, এরম 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 করে হাজির হয়, লালা ঝরে মুখ থেকে, লালা। খাবার থাকুক চাই না থাকুক, ঘন্টার স্টিমুলাস থাকলেই হলো। হ্যাঁ, পারবি, এটা পারবি। কথা শেষ করার আগেই লোলা তার বাপিকে জড়িয়ে ধরে গালে একটা চকাশ করে চুমু খেয়ে নিল। লাভ ইউ বাপি, তুমি না একটা জিনিয়াস, এটাই তো আমি ধরতে পারছিলাম না। কার মেয়ে দেখতে হবে না, তবে রামধনুর রং চিনতে এত টাইম লাগা তোর উচিত হয়নি। হ্যাঁ, দিস ইজ ব্যাড। কি যে চলছে বাপ বেটির মধ্যে, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। সবকিছুই রঙের খেলা বাপি, আর তাই তো প্রলয় নিজের ছবিটা বা জায়গাটা চিনতে পারেনি, কারণ সেই জায়গা তো আসলে কখনো যায়নি প্রলয়। বাপ বেটি যে কি বলছে সেটা জিজ্ঞেস করার ইচ্ছে থাকলেও করতে পারছিলাম না। লোকটা আবার কি বলবে কে জানে। আমি ফ্যাল ফ্যাল করে দেখছিলাম ওদের। বাপি, আমাকে একবার এক্ষুনি যেতে হবে গো, ক্লাইম্যাক্সটা লাইন আপ করতে হবে। আমিও বেরোতে যাচ্ছিলাম, আমাকে আবার বাপি জিজ্ঞেস করলো, কি হলো বাবা জীবন, মস্কুইটো আর ফ্লাই হলো না? আমি তো নির্বাক। হ্যাঁ, লোকটা নিজেই উপহাসের হাসি হেসে বলল, এরও জ্ঞান বৃদ্ধি করো হে লেখক, এদের চলবে না। A mosquito can fly, but fly can't mosquito. এর থেকে হাড় জ্বালানো জোক এই গোটা বিশ্বে আছে বলুন তো? লোলা এরপর গেল আবার প্রলয়ের সাথে দেখা করতে। ভিজিটিং আওয়ার না হওয়া সত্ত্বেও আমার স্ত্রীর জোগাড় ক্ষমতা ভয়ানক। কিন্তু আমাকে ঢুকতে দিল না। আমি বাইরে দাঁড়িয়ে সিগারেট খেলাম। ফিরে এসেই লোলা বলল, কাল ছুটি নে প্লিজ, আমিও নেব। এমনকি কাল এরা প্রলয়কে ছেড়েও দিচ্ছে। এরপর ফোনে বেশ কিছুক্ষণ কথা বলল লোলা ইন্সপেক্টর ইন্দ্রনীল সেন শর্মার সঙ্গে। বাড়ি পৌঁছে কথা না বাড়িয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ল। আমি গিয়ে কিছু জিজ্ঞেস করার সময় দেখি ও ঘর ঘর করে নাক ডাকছে। দিনের ধকল বেশি হয়ে গেলে লোলা নাক ডাকে, তাই ওকে আর ডাকা হলো না। পরের দিন আমাকে বাড়ি থেকে কয়েকটা মিটিং করতে হলো। লোলা বেরোলো। দুপুর নাগাদ ফিরে জানালো আজ রাতেই নাকি যবনিকা পতন হবে, আবার সেটা রাকা চ্যাটার্জির চেম্বারে। আমন্ত্রিত প্রলয়, টিটো, ইন্দ্রনীল সেন শর্মা আর প্রলয় দিদি। বিষয়টা রাকাকে বলতে উনি হাসি মুখে রাজি হয়ে গেলেন। সন্ধে 6:30, রাকার চেম্বার। আজ আমরা বসেছি বড় থেরাপি রুমটাতে। আজ রাকা একটা হাঁটু লম্বা সাদা মাঝখান দিয়ে কাটা আধুনিক কুর্তি পরেছে, নিচে টাইট জিন্স, চোখের পাতায় একটা নীলচে প্যান্ট। দেখতে যেন সত্যি পৌরাণিক দেবীর মতোই লাগছে। মুখে মিষ্টি মুচকি হাসি একটা। আচ্ছা, প্রথমেই আমি সবাইকে বলবো যে আমার তথ্যগুলো আদালতে প্রমাণ করতে আমার অনেক কাঠখড় পোড়াতে হবে। তবে এক্ষেত্রে যখন গোটাটাই ভালোবাসার উপর ভিত্তি করে, তখন আশা করি কোর্টের বাইরেই সব মিটিয়ে নেওয়া যাবে। প্রথমে আসি আমার কয়েকটা খটকাতে। প্রথম ডিফেক্ট ছবির জায়গাটা প্রলয় কিছুতেই চিনতে পারেনি, তাই সে বিশ্বাস করছিল ওই ট্যাটুওয়ালা পুরুষ অন্য কেউ। এটা বেশ জ্বালাচ্ছিল আমাকে। তারপর আমি বাহুবলী দেখলাম টিভিতে। লোলাকে থামিয়ে আমি প্রায় চিৎকার করে উঠলাম, ভিএফএক্স, গ্রিন স্ক্রিন, এই ঘরের দেওয়ালের রং তো গ্রিন। চমকে উঠল রাকা, কিন্তু পর মুহূর্তে নিজেকে আবার গুছিয়ে নিয়ে
চুপ করে বসে রইল। মনে হলো চোয়ালটা শক্ত হলো। আমি প্রলয়কে জিজ্ঞাসা করে জেনে নিয়েছি যে ওরা একাধিকবার আপনার কাছে একসাথে এসেছে, কিন্তু এবার প্রশ্ন হলো, দুটো প্রাপ্তবয়স্ক মানুষ বাড়ি ছেড়ে এসে এই ঘরে যৌনতা করবে কেন? আর কেন এবার ছবি না তুলতে অ্যালাউ করবে কাউকে? এটা নিয়ে কিন্তু আমার দ্বিতীয় খটকা ছিল। জোরালো খটকা তো বটেই। মদত করলেন আপনি রাকা। সেদিন বললেন না দুবাইতে কোন কর্পোরেট ওয়ার্কশপ করাতে গিয়েছিলেন আপনি? ভাবলাম একটু ঘেঁটে দেখি। বলতেই হবে আপনার মাইন্ড কন্ট্রোল ওয়ার্কশপটি অনবদ্য ছিল। মনে হচ্ছিল যেন ম্যাজিক দেখছি। কি অনায়াসে হিপনোটাইজ হয়ে তেঁতো করলা খেয়ে নিচ্ছিলেন মানুষজন বিনা প্রতিবাদে। অর্থাৎ আপনি তুলি আর প্রলয় দুজনকেই হিপনোটাইজ করে ঘটিয়েছেন বিষয়টা। ওরা জানেই না যে ওরা যৌনতা করেছে। সেদিন প্রতীক হঠাৎ করে স্ট্যাচু বানাতে এই বিষয়টা আমার মাথায় এলো, অথচ একটা মেয়ের ইনস্টিংক্ট তুলিকে বলেছিল সে ভায়োলেটেড। আপনি বেমালুম চালিয়ে দিচ্ছিলেন যে এটা ওর মানসিক সমস্যা। এই বিষয়টা নিয়ে তো তুলি আর প্রলয়কে বলতে পারছে না। ওদের দাম্পত্য এমনিতেই টালমাটাল, তার মধ্যে গুছিয়ে এডিট করে প্রলয়কে তার নিজের ছবি পাঠালেন ঘুরপথে আপনার ওই সস্তার গোয়েন্দার মারফতে। আরে বাবা, আগে এটা তো বলুন উনি এসব করবেন কেন? সেটা একটু পরে ম্যাডাম। তার আগে আর একটা খটকা আসে। তুলি নাকি ফিসফিসানি শুনতে পেত থেকে থেকে। এটা অনেক মানসিক রোগীর ক্ষেত্রেই হতে পারে, কিন্তু তুলি নাকি তার আগে একটা ঘ্যাস ঘ্যাসে নয়েজ শুনতে পেত। জানেন রাকা, আমরা তো ছোটবেলার বন্ধু। তখন একটা ওয়াকম্যান দুজনে শুনতাম, তারই টানাটানিতে একটা নয়েজ আসতো, হুবহু সেই রকম। তুলি এটা আমাকে বলেছিল। কি ভয়ানক পাগল ভাবুন তো, যে নিজের মাথার নয়েজও শুনতে পারে। আমার মনে হলো তুলি মিথ্যে বলছে না, এটা মাথার নয়, কানের গন্ডগোল, থুড়ি কানের দুলের গন্ডগোল। কথাটা শুনে যেন হঠাৎ করে চমকে উঠল রাকা। পর মুহূর্তেই তার চোখে মুখে খেলে গেল একটা ফ্যাকাশে ভাব। এই দুলজোড়া তো আপনি দিয়েছিলেন তুলিকে, আর বলেছিলেন না কখনো যেন না খুলেও এটা। বলেই লোলা এক জোড়া বিড়ালের মুখ মার্কা কানের দুল বার করল। সেদিন যখন আমি ফোন করি তুলিকে, প্রায় নয়েজ আসছিল। কেন? ওই যে ফোনের মাইক আর দুলের স্পিকার, চীনা মাল। এর থেকেই তো সেই ভৌতিক ফিস ফিস, তাই না? বলেই দুলটাকে বিশেষভাবে চাপ দিতেই একটা মৃদু ফিসফিস শব্দ শুরু হলো। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। রাকার চোখ দুটো লাল, ফর্সা চোয়াল ভয়ানক শক্ত। একটা কোণায় পড়ে গেলে যেমন একটা বিড়াল তার সারা শরীর ফুলিয়ে ফুঁসতে থাকে, রাকাও তাই করছে। রাকার প্ল্যানটা কিন্তু পারফেক্ট ছিল। সব দিক দিয়ে রক্ষক নিজেই ভক্ষক। ডাক্তার চাইছে রোগীকে পাগল করে তার সংসার ভাঙতে। রাকার প্রেসক্রিপশনে ছিল 4টে ওষুধ, কিন্তু তুলিকে দেওয়া অর্গানাইজারে ছিল 5টা। স্নায়ু শিথিল করার একটা ড্রাগ দিত রাকা তুলিকে, যাতে ও আরো বেশি করে হ্যালুসিনেট করে। শুধু তাই নয়, ও নার্সিং হোমের রুমেও এরোসেল কোনো ড্রাগ স্প্রে করেছিল রুম ফ্রেশনার বলে। গন্ধটা কিন্তু আমি ঢুকেই পেয়েছিলাম। মিটিমিটি হাসছে লোলা, রাকা পাথরের মতো দাঁড়িয়ে। কিন্তু এতেও তো ভাঙছিল না তুলির সম্পর্ক। প্রলয়ের সাথে একটা মেয়ে, তুলির তো ছবিতেও কিছু কাজ হচ্ছিল না। তাই ঠিক হলো মাসিমার উপর অ্যাটাক। কি গেরো, তাই না? কিন্তু তাতেও তো কিছু হলো না। ফাইনাল সলিউশন তাই প্রলয়ের ওপর ছুরি। সত্যি আপনার কল্পনা শক্তি উর্বর ক্রন্দসী। আচ্ছা একটা কথা বলুন, আর তুলি যখন তার নিজের বাড়িতে সুস্থ হয়ে বসে আছে আর আমি আছি বিদেশে, তো আমি কি করে তুলিকে হ্যালুসিনেট করাতাম? যেন তার মোক্ষম চালটা এবার খেলে দিয়েছে রাকা। মুখে একটা সুপ্ত হাসি খেলে গেল তার। লোলার চোখে ভ্রুকুটি। এটাই রাকা, এটাই তোমার মাস্টার স্ট্রোক ছিল। ঘোল খাইয়ে দিয়েছিলে পুরো আমাকে এটাতে। আর এটা হলেই প্রমাণ হয়ে যায় যে তুলি মানসিকভাবে অসুস্থ এবং বিপজ্জনক। কোনো লজিক আর কাজ করছিল না। ভাগ্যিস
রাসপুতিন ছিল। রাসপুতিন? সেটা আবার কে? ইন্সপেক্টর ইন্দ্র এবার প্রশ্ন করলেন। আমার বাবার বর্তমান পোষ্য কাম সাবজেক্ট, যার উপর বাপি পাভলভের পরীক্ষা করছে। কি ইন্দ্র, রিংস আ বেল? ধপ করে চেয়ারে বসে পড়ল রাকা, দুহাতের ফাঁকে মুখটা লুকালো। আঁখি ফিরাইলে বলে না না। কি রাকা, কি হলো? এই পরিবেশে কিনা লোলা মহিনের ঘোরাগুলি গাইছে। কখন তোমার আসবে টেলিফোন? প্রলয়ের এবং মাসিমার দুজনের অ্যাটাকের আগেই একটি রং নাম্বার থেকে ফোন আসে। এই বিষয়টা তো আমি প্রায় ইগনোর করেই গিয়েছিলাম, জানেন তো রাকা। সেই বাপিকে ঘন্টা বাজাতেই হলো। ফোন নাম্বারগুলো আপনার নয়, কারণ আপনি ভিপিএন ব্যবহার করেছেন নিশ্চয়ই। তবে আমার বিশ্বাস এই ফোনে কমেন্ট ওয়ার্ডটা আপনি দিয়ে দিতেন তুলিকে বশ করার, সাথে দিতেন ইনস্ট্রাকশনও। সে সাথে সাথে ট্রান্স মোডে চলে গিয়ে আপনার হুকুম তামিল করত। এরপরের ইনস্ট্রাকশন থাকতো ঘুমিয়ে পড়া বা অজ্ঞান হওয়া। জ্ঞান ফিরলে সব ভোঁ ভাঁ, কিছুই মনে নেই আর তুলির। এবার যেন সোজা রাকার দিকে তাকিয়ে বলল লোলা, তার মানে আমার তুলি সুস্থ? না প্রলয়, ওর চিকিৎসা প্রয়োজন। আমেরিকাতে গিয়ে ভালো করে থেরাপি করাও। তবে ও পাগল বা হিংস্র একদম নয়, বড় ভালোবাসে ও তোমাকে। আবার নতুন করে শুরু করো তোমরা, নিভৃতে প্রেমে। এক মিনিট, কিন্তু এই মহিলা নিজের পশার ডুবিয়ে কেন তুলিকে পাগল করতে যাচ্ছিল? ম্যাডাম, আপনার জীবনে প্রেম দরকার, জানেন তো, খুব আর্জেন্ট। পশার কেরিয়ার এসবের বাইরে একটু ভাবুন তো ম্যাডাম। ওনার ক্লিনিকের নাম থেকে এই ঘরে নানান ছবি, সবকিছুতেই তো রামধনু। তবু ধরতে দেরি হলো আমার। আরে উনি তো একজন সমকামী। আমাদের তুলির প্রেমে পড়ে গিয়েছিলেন রাকা। ওনার প্ল্যান ছিল প্রলয়ের সাথে তুলির ডিভোর্স, আর তারপর ওকে সুস্থ করে ওর সাথে সংসার করা। এক ফুল দো মালি বা দো ফুল এক মালি, এরকম গোছের একটা কিছু, তাই তো? লোলা এবার গিয়ে হাত রাখলো রাকার কাঁধে, মুখ তুলল রাকা। ভয়ঙ্কর লাগছে যেন ওকে। চোখ দুটো ভাটার মতো জ্বলছে, চোখের জল গড়িয়ে পড়ছে গাল বেয়ে, থেবড়ে গেছে চোখের কাজল। আমাকে কি অ্যারেস্ট করবেন? সেটা ইন্দ্র দেখবে, ওটা আমার দেখার কাজ নয়। কিন্তু এই পুরো রিপোর্টটা মেডিকেল কাউন্সিলকে নালিশ রূপে জানাবে প্রলয়। আপনার পেশাটা তো গেল ম্যাডাম, লাইসেন্সটাও এবার যাবে। দেখুন ফাইট করে, যদি বাঁচাতে পারেন। আপনার হাতে মানসিক রোগীদের ছাড়া নিরাপদ নয়। আপনি নিজেই তো অসুস্থ মানসিকভাবে, সবাই তো আর আমি নয় যে আপনাকে সামলে নেব। না হলে তো তুলির মতো নরম মনের মানুষদের সাথে আপনি ছেলে খেলা করতে পারেন। সোজা রাকার চোখের দিকে তাকিয়ে বলে গেল লোলা, ম্যাডাম ক্রন্দশী, খুব গর্ব তোমার, তাই না? মনে রেখো, হিসেবটা কিন্তু বাকি রইল। এক মাঘে শীত যায় না। এটাই সেদিন শেষ কথা ছিল রাকার মুখ থেকে। প্রাথমিকভাবে যাকে স্বর্গের পরি ভেবেছিলাম, সে যে উপসংহারে এসে একটা হিলহিলে বিষাক্ত সাপের রূপ নিল। সত্যি, হ্যাঁ নারী, তুমি ধন্য। এক অঙ্গে কত যে রূপ। প্রলয় আর তুলির বিয়েটা বেঁচে গেছিল। ওরা সামনের মাসে পাড়ি দেবে ক্যালিফোর্নিয়া। এবারও ওদের ডাক্তার আবার আমার গিন্নি খুঁজে দিয়েছিল। মালবিকা দেবীও কেমন যেন একটা পাল্টে গেল, জানেন তো। এখন সে লোলার হেভি ফ্যান। রাকার ব্যাপারে বিশেষ খবর নেই। সে কলকাতার পাট চুকিয়ে মুম্বাই না কোথাও চলে গেছে শুনেছি। আমার মা শেষ সিনে না থাকতে পেরে খুব দুঃখ পেয়েছিল, কিন্তু তার বৌমা তাকে পুরো আপডেট করে দিয়েছে। তারানাথ তান্ত্রিক আর মাসিমা ভালোই আছেন। মালবিকা দেবী এখন সেই বাবার অ্যান্টি পুরো। টিটো এসে অনেক ধন্যবাদ জানিয়ে গেছিল লোলাকে। তবে আমার শ্বশুর মশাই এখনো ভাবেন আমি একটা অপদার্থ ভোঁদর। তবে আমি আর লোলা বেশ আছি।
ব্যোমকেশ ভক্ত আমি একবার জিজ্ঞেস করেছিলাম লোলাকে, তাহলে কি নিজের বউয়ের গল্পে আমি অজিত? হ্যাঁ। লোলা বিজ্ঞের মতো চশমাটা নাকের উপর নামিয়ে বলেছিল, মাকে তোপসে বললে তুই বড় যে জটায়ু। তবে রে। শুনেই রেগে জড়িয়ে ধরেছিলাম লোলাকে। আর তারপর থাক, বাকিটা ব্যক্তিগত। কেমন লাগলো বন্ধুরা? নিশিডাক গল্পের আড্ডায় আজকের গল্প এখানেই শেষ। খুব শিগগিরই আমরা ফিরে আসব আগামী সোমবার রাত ঠিক 8টায় রহস্যভেদী মেঘনাদ সিরিজের নতুন গল্প নিয়ে। সবাই ভালো থেকো। আর হ্যাঁ, আজকের গল্পটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে আগামী সোমবার রাত ঠিক 8টায়। আজকের মতো বিদায়।